আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব পদ্মা ব্যারাজ নিয়ে। সাম্প্রতিক সময়ের খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় হলো কি পদ্মা ব্যারাজ এবং একনেকের বৈঠকে ২০২৬ সালের ১৩ই মে একনেকের বৈঠকে বহুল আলোচিত ফারাক্কা বাঁধের বিপরীতে গিয়ে পদ্মা ব্যারাজ মহাপরিকল্পনা প্রস্তুতি একনেকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা ব্যারেজের এই আলোচনা সামনে এসেছে এবং এটা ফাইনালি সিদ্ধান্ত হলো যে পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পথে। তো এই পদ্মা ব্যারেজ নিয়ে আমাদের বিসিএস প্রিলিমিনারি থেকে শুরু করে রিটেন, ভাইভা এবং বাংলাদেশের অন্য চাকরির যে সকল পরীক্ষায় পদ্মা ব্যারেজ থেকে প্রশ্ন হতে পারে। আহ, আমি অনেকগুলা ইনফরমেশন, সর্বোচ্চ যতটুকু ইনফরমেশন আমাদের প্রয়োজন সবগুলো ইনফরমেশন আমি এখানে উপস্থাপন করেছি, মানচিত্র দিয়েছি। আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার গত বছরের যে ফারাক্কাবাদের ভিডিও, হাজার হাজার মানুষ আমার এই ভিডিও দেখেছিল, সেটার নিচে গিয়ে পদ্মা ব্যারেজের আজকের এই ভিডিও আমরা আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমত হচ্ছে পদ্মা ব্যারেজের আমি আলোচনা এবং হচ্ছে কি ইনফরমেশন যেগুলো পরীক্ষা আসবে সেইগুলোর আলোকে আমরা আলোচনা করে করে যাব। পদ্মা ব্যারেজের আসলে যে যে মানে স্পেসিফিক যে কোন জায়গাতে এই পদ্মা ব্যারেজটার অবস্থান, কোন জায়গাতে আসলে এটা হচ্ছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলাতেই এই পদ্মা ব্যারেজের যে প্রস্তাবিত যে স্থান, সেখানেই এই এই পদ্মা ব্যারেজটা হবে এবং যেটা সংযুক্ত করবে এবং পাবনা এবং রাজবাড়ী এই দুইটা জেলাকেই সংযুক্ত করবে এবং পদ্মা নদীর উপর দিয়ে এই পদ্মা ব্যারেজটা নির্মাণ করা হবে। নির্মাণের সালটা হচ্ছে দুইটা পর্যায়ে পদ্মা ব্যারেজটা নির্মাণ করা হবে। ২০২৬ থেকে ২০৩৩ সালের মধ্যে প্রায় সময়কাল যদি বলা হয়, পদ্মা ব্যারেজের এই যে নির্মাণের সময়কাল হচ্ছে কি ৭ বছর, ২০২৬ থেকে ২০৩৩ পর্যন্ত। এই পদ্মা ব্যারেজটার দুটো পর্যায়ে এই কাজটা হবে। প্রথম পর্যায়ে হচ্ছে ২০২৬ থেকে ২০২৮ এবং ২০২৯ থেকে ২০৩৩ সাল পর্যন্ত এই দ্বিতীয় পর্যায়ের কাজ নির্মাণকাল। এভাবে হচ্ছে কি পদ্মা ব্যারেজের আহ, আহ, কতদিন সময় লাগবে সেটার একটা প্রাথমিক প্রস্তাবনা এবং উপস্থাপন করা হয়েছে। এবং পদ্মা ব্যারেজের যে পদ্মা ব্যারেজটা নির্মাণ করার আসলে আসল উদ্দেশ্যটা কি সেটা যদি আমরা দেখি, কয়েকটা কারণ আছে। যে এক নম্বর হচ্ছে পানি সংরক্ষণ, দুই নম্বর হচ্ছে কি নদীকে পুনরুদ্ধার করা, তিন নম্বর হচ্ছে কি পরিবেশের সুরক্ষা, পানির সেচ ব্যবস্থা যেটাকে কৃষি জমিতে ফসলাদি উৎপাদন এবং লবণাক্ততা হ্রাস করা। এগুলো হচ্ছে কি কয়েকটা কারণের মধ্যে মেইন ইফেক্টিভ যে রিজন গুলো আছে সেটা এখানে। এটার ব্যয় ধরা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা, এই যে পদ্মা ব্যারেজটা নির্মাণ ব্যয় আর কি। তো এই উদ্দেশ্যগুলো কিভাবে আসলে বাস্তবায়িত হবে বা কিভাবে এটার কার্যক্রম পরিচালিত হবে সেটা যদি আমরা একটু মানচিত্রের এই জায়গাতে দেখি। আমি এই ভিডিওর সাথে আমার যে ফারাক্কাবাদের যে ভিডিও সেটা আমি লিঙ্ক আপ করে দিব। আপনার এই ভিডিওর সাথে আপনি ফারাক্কাবাদের ভিডিওটাও দেখবেন, তাহলে এই পদ্মা ব্যারেজের সাথে আপনি এটা বুঝতে পারবেন। ফারাক্কাবাদ, পদ্মা ব্যারেজ এবং তিস্তা চুক্তি মানে তিস্তা মহাকর পরিকল্পনা, এই তিনটা ভিডিও আমি একটা ইয়াতে দিয়ে দিব, যে সিরিয়ালে আপনি যাতে দেখতে পারেন। আপনি এই পদ্মা ব্যারেজের এই মানচিত্র যদি আমরা দেখি আসলে স্পেসিফিক কোন জায়গা হচ্ছে ফারাক্কাবাদের, আমরা এটা হচ্ছে কি ভারতের যেটা আমাদের বাংলাদেশের তিন দিকে তো ভারতের অবস্থান। এটা হচ্ছে কি পশ্চিমবঙ্গ, আহ যে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই যে তিন দিকে হচ্ছে কি ভারতের অবস্থান। তো যেটা গঙ্গা নদী ভারতের, সেটা হচ্ছে কি বাংলাদেশে বৃহত্তর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ দিয়ে আহ পদ্মা নামে প্রবেশ করেছে। সেই পদ্মা নদীর যে এ, চাঁপাইনবাবগঞ্জ থেকে কিছু দূরে গিয়ে ভারতের এই অংশে ফারাক্কাবাদের সেই বাঁধটা ভারত নির্মাণ করে, যেখান থেকে কলকাতা নগরীকে, কলকাতার আহ, আহ, বন্দরকে রক্ষা করার জন্য হুগলি নদী, ভাগীরথী নদীতে পানি প্রবাহের জন্য তারা এই ফারাক্কা বাঁধ দিয়ে এই স্পেসিফিক পানি প্রবাহটাকে কৃত্রিম খাল খনন করে তারা বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। যদিও সেটা তাদের বিহার এবং উড়িষ্যা অন্যান্য জায়গাগুলোতে তারা এইটার কারণে নেগেটিভ ইম্প্যাক্টও পড়ছে। কিন্তু ফারাক্কাবাদের এই জায়গাতে তারা বাদ দিয়ে পানিকে যে কন্ট্রোল করতেছে, সেই কন্ট্রোল করার কারণে শুষ্ক মৌসুমে পানির অভাবে বাংলাদেশের যে সীমানা আছে সেখানে পানির আহ, প্রাপ্যতা কমে যাওয়া বা শুষ্ক মৌসুমে আহ, এই যে পানির স্বল্পতা এবং বর্ষা মৌসুমে পানির যে বিস্তীর্ণ এলাকা যেটা পানির প্রবাহটা ছেড়ে দেয়, এইটার প্রেক্ষিতে তারা ফারাক্কাবাদকে কন্ট্রোল করে। আমাদের যে সময় আমাদের পানি দরকার হয় সেটা শুষ্ক মৌসুমে কোনো পানি প্রয়োজন, সেচ ব্যবস্থার সমস্যা হয়, কিন্তু যে সময় বর্ষাকাল সে সময় সম্পূর্ণ পানি ছেড়ে দিয়ে আমাদেরকে হচ্ছে কি
পানি বোমার যে যে রাজনীতি, সেই রাজনীতি তারা করে। এখানে ফারাক্কাবাদের এই উজানে গিয়ে বাংলাদেশ চিন্তা করলো, বাংলাদেশের যে ভূ রাজনীতি সেটাও একটা প্রেক্ষাপট এখানে অ্যাড হলো। বাংলাদেশের অভ্যন্তরে এসে পদ্মা ব্যারেজটা নির্মাণ করার যে চিন্তা করলো, যে পানিকে সংরক্ষণ করে সেটাকে কৃত্রিম খাল খনন করে কিভাবে এটাকে ব্যবস্থাপনা করা যায় সেটার অ্যাঙ্গেলে এসে ফারাক্কাবাদের বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণ করে আমরা এই পানির প্রবাহটাকে কতটুকু ম্যানেজমেন্ট করতে পারি সেটার অ্যাঙ্গেলে কিন্তু আমাদের এই পদ্মা ব্যারেজটা নির্মিত হচ্ছে। আশা করি ভিডিওটা পুরা স্টেপ বাই স্টেপ দেখবেন, আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে আমরা উদ্দেশ্যটা, আমার যেই মানচিত্রের কথা বলেছি সেই কথার আলোকে আপনি দেখেন, যদি পদ্মা ব্যারেজকে ফাইনালি আলটিমেটলি এটাকে মানে বাস্তবায়ন করা যায় সঠিকভাবে, পানিকে সংরক্ষণ করা যাবে, নদীকে পুনরুদ্ধার করা যাবে। এখানে ইছামতি নদীর কথা বলা আছে, গড়াই নদীর কথা বলা আছে, মধুমতি নদীর কথা বলা আছে, আরো কয়েকটা নদীর কথা বলা আছে। আমরা স্পেসিফিক এই নদীগুলো পুনরুদ্ধার হবে, পরিবেশের সুরক্ষা, জৈব বৈচিত্র্য সংরক্ষণ হবে এবং বৃহৎ পরিসরে যে যে ভূমিগুলো আছে, কৃষি জমি যেগুলো আছে, সেখানে বিশাল অঙ্কের যে পানির সেচ ব্যবস্থার সুযোগ সৃষ্টি হবে এবং যে লবণাক্ততা যে বৃদ্ধি পেয়েছে সেটা হ্রাস হবে। এবং এই অর্থায়নটা আসলে কোন জায়গা থেকে হবে? এই যে 2026 সালের 13ই মে যে আহ, এই এই যে বিএনপি সরকারের আমলে এই সময় এসে যে তারা যে উদ্যোগ নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে, এবং এখানে বলা হচ্ছে কি এই অর্থায়নটা একনাকের বৈঠকে সভাপতিত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে অর্থায়নটা আসলে কোন জায়গা থেকে একনাকে এটা সিদ্ধান্ত হয় যে নিজস্ব অর্থায়নে এই পদ্মা ব্যারেজ বাংলাদেশ সরকার করবে এবং এর দৈর্ঘ্য হচ্ছে কি 2.1 কিলোমিটার প্রায়। এটা আহ খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের এরকম যতগুলা আহ বৃহৎ মেগা প্রজেক্ট আমরা দেখেছি, এই জায়গাগুলোর দৈর্ঘ্য প্রস্থ এই জিনিসগুলো পরীক্ষায় এসে থাকে আর কি। 2.1 কিলোমিটার প্রায়। এই ব্যারেজে 78টি স্পিল ওয়ে থাকবে, 18টি আন্ডারপাস থাকবে এবং 2টি ফিশ পাস থাকবে। এখানে স্পিল ওয়েটা হচ্ছে কি আমাদের এই পানিকে কন্ট্রোল করে, যে গেট গুলা, দরজাগুলো, যে ব্যারেজের ব্যারেজের মাঝখানে মাঝখানে যে পানিকে কন্ট্রোল করে, যে গেট গুলা কি করা হয়, কন্ট্রোল করা হয়, কোনটা কতটুকু তুলে দিবে, হ্যাঁ, কোন গেটটা খুলে দিবে, কোন কত নম্বর গেট তুলে দিবে বা বন্ধ করবে, ব্লক করবে, এটা হচ্ছে কি স্পিলওয়ে গেট। এরকম হচ্ছে 78টি স্পিলওয়ে গেট আছে হবে, 18টি আন্ডারপাস হবে যেখানে পানির ব্যবস্থাপনাটা কিভাবে পানি প্রবাহিত হবে, এবং 2টি ফিশ পাস হবে, যে পানির তলদেশে যে আহ, মাছের যে উৎপাদন, মাছের যে যাতায়াতের যে সেরকম একটা ব্যবস্থাপনা এই এই মেগা প্রজেক্টে থাকবে। 2টি ফিশ পাস রাস্তা এরকম থাকবে। 2033 সালের মধ্যে 33 সালে গিয়ে আলটিমেট রেজাল্ট দাঁড়াবে এমন যে এগুলোর পাশাপাশি 3টি বিদ্যুৎ পানি কেন্দ্র এখানে এটাকে কন্ট্রোল করে 3টি পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে, যে জলবিদ্যুৎ কেন্দ্র, আর 7টি স্যাটেলাইট শহর স্থাপন হবে উভয় প্রান্তে আর কি, পাবনা এবং রাজবাড়ির 2 প্রান্তে। এখানে আরেকটা বিষয় যে এই 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 যে পদ্মা ব্যারেজটা হলে আমাদের আসলে রেজাল্টটা কি হবে, আমরা এখান থেকে কি কি আর্নিংস পাবো বা আমাদের কি বেনিফিটস আছে সেটা যদি একটু দেখি। 36% যে এলাকা সেখানে পদ্মা ব্যারেজের এই জায়গাতে, মানে আমরা যদি দক্ষিণ পশ্চিমের প্রায় প্রায় 37%, বাংলাদেশের 37% এলাকা এই এই মৌসুমে অতিরিক্ত পানি ধারণ করে সেখান থেকে সেটার ম্যানেজমেন্ট করতে পারবে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, বাঁধ, এটা ছিল ফারাক্কা বাঁধ আর এটা হচ্ছে কি পদ্মা ব্যারেজ। এখানে বাঁধ এবং ব্যারেজের মধ্যে যদি আমরা এটা যদি স্পেসিফিক যদি আমরা যদি একটু পার্থক্য আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে কি বাঁধ হচ্ছে কি একেবারে ব্লক করে পানিকে অন্যদিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, আর ব্যারেজটা হচ্ছে কি সুইচ বা গেট দিয়ে সেটাকে সেটাকে কন্ট্রোল করে পানি সংরক্ষণ করা, বা অনেক, যদিও অনেকটা ক্লোজ, কিন্তু একটা হচ্ছে কি আহ, পানি সংরক্ষণ বা ব্যবস্থাপনা করার জন্য পানিকে কন্ট্রোল করা, একটা হচ্ছে বাদ দিয়ে সরাসরি কৃত্রিম খাল নির্মাণ করে অন্যদিকে নিয়ে যাওয়া। আহ এটার বেনিফিটস আরো যদি আমরা দেখি, 113 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে যদি ফাইনালি আলটিমেটলি এটা যদি আমরা করতে পারি, সেটা যদি যেভাবে আমরা প্ল্যান করেছি সেভাবে যদি এটার আউটপুটটা আসে, 113 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হবে, জিডিপিতে 0.5% প্রবৃদ্ধি
অর্জনের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটা ইয়ারলি হিসাব করা হয়েছে। যখন থেকে এটা বাস্তবায়ন শুরু হবে তখন থেকে 26টি জেলার কোনো কোনো তথ্য সূত্রে 24টি জেলায় আসছে। 24টি জেলার পানি সংকট দূরীকরণ এটা 4টা বিভাগকে কাউন্ট করবে। এই যে উত্তর পশ্চিমাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4টা বিভাগ, 26টা জেলা এবং 163টি উপজেলায় এটা কৃষি এবং পরিবেশ রক্ষা, পানি সরবরাহ, লবণাক্ত হ্রাস এই কাজে ভূমিকা পালন করবে। এটা মূলত ফরাক্কার বিপরীতে পদ্মা ব্যারাজ হিসাবেই বাংলাদেশের আহ বাংলাদেশের পানি ব্যবস্থাপনা এবং বাংলাদেশের শুষ্ক মৌসুম এবং ভরা বর্ষাতে কিভাবে পানিকে ম্যানেজমেন্ট করা যায় এইটা দিয়ে ফারাক্কার বিপরীতে এই পদ্মা ব্যারেজটা বাংলাদেশ সরকার করতে যাচ্ছে। এখানে বাস্তবতা হচ্ছে কি, আহ এটা যদি আমাদের যে এক্সপিরিয়েন্স, মানে আমরা আমরা যদি আমাদের যে ক্ষুদ্র জ্ঞান সেই জ্ঞান থেকে যদি আমরা বলতে পারি, পদ্মা ব্যারেজ করে বরঞ্চ আহ লাভের চেয়ে ক্ষতির হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে বা হিতে বিপরীত হতে পারে। কারণ হচ্ছে কি, এই যে উজানে যে মানে পানি যখন উপর থেকে নিচে নামবে তখন মানে বর্ষা মৌসুমে পানির গতি যখন অনেক বেশি হয়ে যাবে, পানির প্রবাহ যখন অনেক বেশি হয়ে যাবে, মাত্রা যখন পানির লেয়ার যখন উপরে উঠে যাবে, তখন যেই বাঁধ বা ব্যারাজ যেখানে নির্মাণ করা হয়েছে সেই জায়গাগুলো কিন্তু ভেঙে পানির উপর দিয়ে চলে আসতে পারে। সেক্ষেত্রে হচ্ছে কি, আকস্মিক যে বন্যাটা, এই আকস্মিক বন্যাটাও হতে পারে। সেক্ষেত্রে পদ্মা ব্যারাজের যেই আহ এটা যে ভেঙে যাবে না, কারণ হচ্ছে পানির প্রবাহ বা স্রোত উপর থেকে যেটা আসবে সেই প্রবাহটা কতটুকু আসলে স্টেবল হবে বা ধরে রাখতে পারবে সেটার একটাও ইম্প্যাক্ট থাকতে পারে, নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে। এটা যে 100% কার্যকর হবে এটা বলা যাচ্ছে না, যে না হবে এটা বলা যাচ্ছে না, কিন্তু এটা ফারাক্কার বিপরীতে আরেকটা বাদ দিয়ে যে পানি যে এটার উপরে গিয়ে বা অন্যান্য জায়গায় বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়বে না, এটার কোনো গ্যারান্টি নেই আর কি। তারপর হচ্ছে কি, এটার কারণে আমরা যদি আরো ফ্যাসিলিটিস বা বেনিফিট যদি চিন্তা করি, 29 লাখ হেক্টর জমিতে এটা সেচ ব্যবস্থার একটা সুযোগ করবে। 24 লাখ টন ধান উৎপাদনের একটা ব্যবস্থা হবে যদি এটা বাস্তবায়ন হয়। 2 লাখ টন মাছ উৎপাদনের একটা সুযোগ হবে। গড়াই, মধুমতি, ইছামতির নাব্যতা বৃদ্ধি পাবে। গড়াই, মধুমতি, ইছামতি আরো পার্শ্ববর্তী আরো 2, 4, 5, 6টা নদীর নাব্যতা মানে নৌকা চলাচল এবং নিজের যে তলদেশের যে গভীরতা সেটা বৃদ্ধি পাবে এবং সেই জায়গাতে পানি সংরক্ষণ করে নদী, আহ এটাকে কি বলে, আমরা যদি এটাকে হিসাব করি যে নদীদের নদী পুনরুদ্ধার করে সেখানে পানি সংরক্ষণ করে, এটা এটার ব্যবস্থাপনা বাস্তবায়ন করে আলটিমেটলি এটার একটা ভালো রেজাল্ট আমরা নিয়ে আসতে পারি। এখানে এই পদ্মা ব্যারাজের মেইন ফ্যাক্টটা হচ্ছে যেই মানে ভরা মৌসুমে যখন আহ, আহ, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, বর্ষাকালে যখন প্রচুর পানি প্রবাহ উপর থেকে চলে আসে ফারাক্কাবাদ পার হয়ে বা যে এই ভারতের গঙ্গা নদী হয়ে পদ্মা নদীতে যে পানি প্রবাহ আসে, সেসব বেশিরভাগ পানি বর্ষা মৌসুমে সেই পানি এখানে আহ সংরক্ষণ করে, মূলত সংরক্ষণ করে এই যে পদ্মা ব্যারেজের এই আশেপাশের এলাকাগুলাতে খাল খনন করে বিভিন্ন দিকে বন্টন, পানিগুলাকে নিয়ে গিয়ে পানি ধরে রাখা, সংরক্ষণ করা, সেখান থেকে হচ্ছে কি সেচ ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা বা উৎপাদন করা, যাতে শুষ্ক মৌসুমে পানির অভাবে এই উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চলের এলাকাগুলো যাতে শুষ্ক মৌসুমে পানির অভাবে উৎপাদন হ্রাস না ঘটে বা কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়। এই 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 কাজটা করার জন্য মূলত আমাদের এই পদ্মা ব্যারেজের কথা বারবার আসছে। যদিও এই পদ্মা ব্যারেজ কিন্তু আমরা যদি অভ্যন্তরীণ বিষয় মনে করি, বিষয়টা ভুল। পদ্মা ব্যারেজ ফারাক্কাবাদের বিপরীতে এই ব্যারেজ ভারতের সাথে ভূরাজনৈতিক একটা গুরুত্ব এখানে বহন করে। তাদের সাথে সরাসরি একটা পলিটিক্যাল যে রাজনৈতিকভাবে ভূরাজনৈতিকভাবে তাদের সাথে একটা ইনভলভমেন্ট হয়ে যাওয়া, মানে এটাকে পানি রাজনীতি, ওয়াটার পলিটিক্স এর সাথে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং তারা যেহেতু আমরা সর্বশেষ যে এই অঞ্চলের দিকে যদি আমরা আরেকটু তাকাই, সেক্ষেত্রে হচ্ছে কি তারা পশ্চিমবঙ্গে যে বিজেপির যে শুভেন্দু অধিকারীর যে নেতৃত্বে যে সরকার গঠিত, তাদের সাথে বাংলাদেশের একটা মনস্তাত্ত্বিক লড়াই তো আছেই। এবং 24-এর গণঅভ্যুত্থানের 5ই আগস্টের পরবর্তী সময়ে তাদের ভারত বাংলাদেশের যে রাজনৈতিক যে টানাপোড়েন সেটার একটা প্রেক্ষাপট এখানে কাজ করবে। ওভারঅল মিলে যে পদ্মা ব্যারেজ ভারতের থেকে ছেড়ে আসা যে পানি, সেই পানির যে রাজনীতি সেটা বাংলাদেশি যুগের পর যুগ ধরে আহ বাংলাদেশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কোনোভাবেই সেটার ন্যায্যতা কখনোই মেনে নেয়নি
এবং পাকিস্তান সরকারের সময়ে এই পদ্মা ব্যারেজের পরিকল্পনা কিন্তু 1961 সালে যে পাকিস্তান রিজন তখন কিন্তু এটা শুরু হয়েছিল। কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে পাকিস্তান তো তাদের সেই এখানে যে এখানে তাদের প্রভাব খাটানোর সেই ক্যাপাসিটি তারা হারায় 71 সালে। তখন থেকে হচ্ছে কি ভারতের আর আহ, কোনো ধরনের বাধার সম্মুখীন হয়নি কোনো কাজ করতে গিয়ে। তারা ইজিলি এগুলো এই কাজগুলো তারা করেছে। ফারাক্কাবাদ, পদ্মা ব্যারেজ এবং এই এই যে উপর দিকে যে তিস্তা গজলডোবা বাঁধ বা তিস্তা ব্যারেজের এই যে এলাকার যে তিস্তা বাঁধের তিস্তা মহাপরিকল্পনা, চায়নার সাথে বাংলাদেশের যে চুক্তি, তিস্তা ভারতের চায়নারা যদি এই জায়গায় তিস্তা মহাপরিকল্পনা তিস্তা বাঁধের জায়গায় যদি চায়না যদি এখানে প্রকল্প হাতে নেয় তিস্তা মহাপরিকল্পনায়, সেক্ষেত্রে কিন্তু চায়নাদের একটা বেজ লাইন তৈরি হবে এবং আহ, যে তাদের একটা ঘাঁটি, চায়না চাইনিজ ঘাঁটি হিসাবে এখানে যদি তারা চলে আসতে পারে, তাহলে এটা ইন্ডিয়ার বা ভারতের যে ভারতের রাজনীতির জন্য এটা ভয়ঙ্কর হুমকি স্বরূপ হিসাবে তারা তিস্তায় মহাপরিকল্পনা চায়নাদের যে আহ, আগ্রহ বা চায়নাদের সহায়তায় যে এই মহাপরিকল্পনা করার প্রক্রিয়া চলমান আছে বা এটা অনেক দূর এগিয়ে গিয়েছে, এটা এই ক্ষেত্রে ভারতের সাথে ভূ রাজনীতি এবং চায়নাদের সাথে রাজনীতি অনেকটা জিওপলিটিক্যালি এই জায়গাতে একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে। কারণ ভারত কখনো চাইবে না এই জায়গাতে এসে চায়না একটা বাংলাদেশের মতো যে বাংলাদেশকে সহায়তাকারী এরকম একটা প্রজেক্ট নিয়ে আসুক যেখান থেকে তারা তাদের ভূ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। ওভারঅল মিলে পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য এবং ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে একটা জিওপলিটিক্যালি লড়াই বা যুদ্ধের একটা জিওপলিটিক্যালি যুদ্ধ মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বা যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। যদিও ভারত বৃহৎ রাষ্ট্র, তাদের শক্তি, সামরিক শক্তি, কূটনৈতিক প্রচেষ্টা, ইন্টারন্যাশনাল লবিস্ট সবকিছু অনেক স্ট্রং বা অনেক হাই, কিন্তু বাংলাদেশ পদ্মা ব্যারেজ নিয়ে পদ্মা ব্যারেজের পরিকল্পনা নিয়ে তিস্তা মহাপরিকল্পনা মতো পরিকল্পনাগুলো নিয়ে ভারতের সাথে জিওপলিটিক্যালি অনেকটা আহ মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে অনেক দূর তালে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। সো বাংলাদেশ সরকার যদি এই পদ্মা ব্যারেজ যদি বাস্তবায়ন করে এবং সেটা যে আলটিমেট রেজাল্ট বের করে নিয়ে আসতে পারে, তাহলে এটার জন্য বাংলাদেশের জন্য এটা বড় আশার বাণী হিসেবে আমরা দেখতে পাচ্ছি। পদ্মা ব্যারেজ এই ক্লাসের সাথে আপনি ফারাক্কাবাদের আমার এই ক্লাসটা আরেকটা ক্লাস আছে এটা দেখবেন। আমি এটার সাথেই লিঙ্ক আপ করে দিব। এর সাথে তিস্তা চুক্তি নিয়ে এই ক্লাসগুলো আমার খুবই স্টাডি করা ক্লাস। আপনি দেখলে আশা করি অনেকটা বেনিফিটেড হবেন। আশা করি আপনারা পদ্মা ব্যারেজ সম্পর্কে যতগুলো প্রিলিয়াম সিকিউ এবং এটা সম্পর্কে ইনফরমেশন জানা দরকার, এই জিনিসগুলো জানলে আমার এই কথাগুলো শুনলে আশা করি অনেকগুলো জিনিস আপনি লিখতে পারবেন। আহ অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন যারা নতুন এসেছেন, আর যারা আগে থেকে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।